নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে বেশ ভালো রয়েছি। তো আজকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি, ভূতের গল্প, তবে ভিন্ন স্বাদের, একদম নতুন আনকরা। মানব মৈত্রের লেখা গল্পের নাম ভূতের সঙ্গে দেখা। এই নামটা শুনে একটু অন্যরকম মনে হচ্ছে ঠিকই, তবে সত্যি কথাই গল্পটা অন্যরকম মনে হবে, একদম সেই ছোটবেলায় পৌঁছে যাচ্ছি। তাহলে দেরি করব কেন কথা বলে, চলো শুরু করা যাক আজকের এই নতুন আনকরা গল্পটা, ভূতের সঙ্গে দেখা। দেখো তো তোমরা সেই ছোটবেলার দিনগুলোকে খুঁজে পাও কিনা, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো চলো আগে শুরু করা যাক, কেমন লাগলো সবার শেষে না হয় জানিও। বর্ধিষ্ণু আটঘরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নদীর উঁচু পাড়ে জমিদার বাড়ির দালান কোঠা, কাছারি ঘর বাঁ পাশে, অতিথিদের থাকার মতো সারি সারি কোঠা ঘর, ডান পাশে পূজা মণ্ডপ, বড় চওড়া দালান, কাছারির গায়ে বড় সদর দরজা, অন্দরমহলে যাওয়ার রাস্তা, এল প্যাটার্নের বিল্ডিং, সামনে টানা চওড়া বারান্দা, উঠোনের সিঁড়ি দিয়ে ওপরে উঠে এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া যায়। বড় উঠোনের এক পাশে নিরামিষ রান্নাঘর, অন্য পাশে আমিষ রান্নাঘর। এরপরে বড় বড় গাছে ভর্তি আম, কাঁঠাল, লিচুর বাগান। জমিদার সাধন চক্রবর্তীর স্ত্রীর 4 ছেলে মেয়ে, মেজ ভাই রাজন আর ছোট ভাই কাজল। সাধন চক্রবর্তীর স্ত্রী বেশিরভাগ নিজেই রান্নাবান্না করেন, অবশ্য রান্না ঠাকুর চাকর সবই আছে। ছোট ভাই কাজল কলকাতায় কলেজে পড়ে, ছুটি ছাটায় দেশের বাড়ি আসে। মেজ ভাই রাজনের বিশেষ কোনো কাজ নেই, এখানে ওখানে ফুটবল খেলা, যাত্রা, থিয়েটার করা, ঘোড়ায় চড়ে এ গ্রাম থেকে ও গ্রামে আসা যাওয়া। বড় ভাই সাধন চক্রবর্তী অনেকবার ওকে প্রজাদের দেখাশোনার খাজনা আদায়ের কাজে লাগিয়েছে, কিন্তু রাজন কাজের পরিবর্তে নানা ঝামেলায় জড়িয়ে পড়ত, বাধ্য হয়ে ওকে আর কোনো কাজে করতে দিত না। বন্ধুদের সঙ্গে আড্ডা আর হইচই করে রাজনের দিন কাটে। ওইটুকু বাদ দিলে সব দিক দিয়ে সাধন চক্রবর্তী জীবন বেশ সুখেরই ছিল। মাঘ মাসের শেষ, শীত যাই যাই করছে। সন্ধে হওয়ার আগে কাছারি ঘরে ইজি চেয়ারে বসে গড়গড়া টানছে সাধন চক্রবর্তী। শচীনের বাতি জ্বালানোর সময় একজন বৃদ্ধ এসে হাজির। হুজুর, সন্ধে হয়ে আসছে, আপনার এখানে আশ্রয় চাই। আপনার বাড়ি কোথায়? গারুদাহ গ্রামে। তবে তো অনেক দূর। আচ্ছা, আপনি এখানে বসুন। শচীনকে একটা ঘর খুলে ওর থাকার ব্যবস্থা করে দিতে বলল, আর রাতে গিন্নিমাকে খাবার দিতে বলে দিল। ঝাড় লণ্ঠনের আলো আঁধারে কাছারি ঘরে বসে বৃদ্ধ সব কথা বলল। বড় মেয়ের বিয়ের জন্য দূর দূর গ্রামে কজন শিষ্যদের বাড়ি গিয়েছিল, কিছু অর্থ সাহায্য পেয়েছে। গরিব ব্রাহ্মণ, এছাড়া তো কোনো উপায় নেই। সব শুনে সাধন চক্রবর্তী বলেছিল, দেখে মনে হচ্ছে আপনি খুবই ক্লান্ত, অনেকটা পথ হাঁটাহাঁটি করেছেন, আহার আদি সেরে বিশ্রাম করুন। আমিও আপনাকে অর্থ সাহায্য করব, কোনো চিন্তা করবেন না। সকালে ঘোড়ার গাড়িতে পাঠিয়ে দেব। আপনি দয়ালু জমিদার, কথা বলেই বুঝেছি। গরিব ব্রাহ্মণকে সাহায্য সবাই করে, তাতে আবার কন্যার বিবাহ। আপনার মঙ্গল হোক। বৃদ্ধ মুখ হাত ধুয়ে রাতের আহার সারল। হুঁকোর ব্যবস্থাও করে দিল শচীন। শচীনকে নজর রাখতে বলে অন্দরমহলে চলে গেল সাধন চক্রবর্তী। সকালে উঠে সাধন চক্রবর্তী কাছারি ঘরে বসল। শচীন এসে খবর দিল, দরজা খুলে দেখেছে বৃদ্ধ এখনো ঘুমোচ্ছে। ক্রমেই বেলা বাড়ছে, বৃদ্ধের ঘুম ভাঙছে না। শেষে একটা শোরগোল শুরু হয়ে গেল। সাধন চক্রবর্তী গিয়ে দেখল, ভালো মনে হলো না। মেজ ভাই রাজনকে পাঠালো সরকারি ডাক্তারবাবুকে ডেকে আনতে। সুধীর ডাক্তার পরীক্ষা করে জানালো, রাতেই মারা গেছে সন্ন্যাস রোগে। বৃদ্ধের পোটলা পুটলি খুঁজেও নামধাম গ্রামের কোনো হদিশ পাওয়া গেল না। সামান্য টাকা পয়সা আর কিছু বিবাহের দান সামগ্রী পাওয়া গেল। বৃদ্ধ রাতে গারুদাহ গ্রামের নামটা বলেছিল, এটা মনে আছে। গ্রামের কজন প্রবীণ মানুষ আর বন্ধুদের পরামর্শ মতো বৃদ্ধের মৃতদেহ সৎকার করে ফেলল। শচীনের হাতে পোটলা পুটলি আর টাকা পয়সার সঙ্গে একটা চিঠি লিখেও দিল সাধন চক্রবর্তী। খুঁজে বের করে ওদের বুঝিয়ে সুঝিয়ে সব বলে আসবি। ওটা নিছকে একটা দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। রোজ কাছারি বাড়ি থেকে বন্ধু বান্ধব চলে যাওয়ার পরই সাধন চক্রবর্তীর মন বিষণ্ণ হয়ে যেত।
সন্ধে গড়িয়ে গেলেও উঠে অন্দরমহলে যেত না। বসে খালি খালি ভাবতো, এটা কেন ঘটলো। এইভাবে কদিন কেটে গেল। হঠাৎ একদিন সন্ধ্যের পর দেখলো সেই ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আরও ভালো করে লক্ষ্য করলো হুঁকো টানার ফটর ফটর আওয়াজ হচ্ছে। এরপর থেকে এই দৃশ্য রোজই ঘটতে লাগলো। একে একে বাড়ির সবাই দেখলো। ক্রমে ওর মুখে প্রচারও হয়ে গেল। আশেপাশের লোকজনও এসে দেখতে লাগলো। সাধন চক্রবর্তী পুরোহিত রেখে শ্রাদ্ধ শান্তিও করেছিল বৃদ্ধের। তবুও কেন এমন ঘটনা ঘটছে ঠিক বুঝে উঠতে পারছিল না। মনের মধ্যে একটা সন্দেহ সবসময় উঁকি দিচ্ছিল, এর জন্য দায়ী কে। বৃদ্ধের একটা অখুশির নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এইভাবেই চলছিল। আশেপাশে গ্রামের লোকের কৌতূহলও বেড়ে চলছিল। লোকজন আসছিল, দেখছিল ঘর থেকে বেশ ঘন ধোঁয়া বেরোচ্ছে আর হুঁকো টানার শব্দ হচ্ছে। কিন্তু হঠাৎ আবার নতুন ধরনের একটা মোড় নিল। মেজো ভাই হাট থেকে বড় দুটো ইলিশ মাছ কিনে ফিরছিল। বারে বারে ওর মনে হচ্ছিল কেউ পিছু নিয়েছে। ফটফট পায়ের আওয়াজ হচ্ছে। ফিরে দাঁড়িয়ে পড়তে আওয়াজ নেই, কেউ কোথাও নেই, শুনশান। রাজন ছোটবেলা থেকে খুব ডানপিটে আর নির্ভীক। যতবারই ফটফট পায়ের শব্দ হচ্ছিল ততবারই ঘুরে দাঁড়িয়ে গালিগালাজ করছিল। রাতে ইলিশ মাছ কুটে বেছে ঠাকুর যখন রান্না করে ভাজছিল তখন ঝামেলা শুরু হলো আবার। ছোট ছোট ইট কাঠের টুকরো জানালা দিয়ে রান্নাঘরে পড়ছিল। ঠাকুর চিৎকার করে বলল, মেজকর্তা দেখে যান কে ইটের টুকরো মারছে। বড়গিন্নি এসে দেখলো সাধন চক্রবর্তী এলো। রাজন তো দৌড়ে এসে রান্নাঘরের পেছন ঘুরে এসে বলল, কার তো সাহস হবে। কিন্তু ওদের সবার সামনে আর ছোট ছোট ঢিল পড়তে লাগলো, কিন্তু গায়েও লাগছে না। সাধন চক্রবর্তী শেষে বলল, ইলিশ মাছ আর খাবো না রে, ফেলে দে রাজন। রাজন সঙ্গে সঙ্গে জবাব দিল, ওকে খাওয়াচ্ছি। ভাজা মাছ, কাঁচা মাছ সবই একটা চুবড়িতে তুলে দিল ঠাকুর। রাজন দোনলা বন্দুক হাতে নিয়ে বলল, সচিন তুই আগে আগে যাবি। দুজনেই বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে রাস্তায় চলতে লাগলো। শুক্লপক্ষ হবে, হালকা অন্ধকার। কিছুটা দূর যেতেই আবার সেই পায়ের ফটফট শব্দ। সচিন তো ভয়ে দাঁড়িয়ে পড়ছে এক একবার। আরে চল চল, ভয় নেই, বন্দুক রেডি করে রেখেছি। ভূত হোক আর প্রেত হোক, আজ আমার হাতে রক্ষা পাবে না। উঁচুয়ে পাড়টা ভাঙতে ভাঙতে নদী এগিয়ে এসেছে। রাস্তার পাশে বড় অশ্বত্থ গাছ, নিচে কালো জলের স্রোত বইছে। রাজন বন্দুক জলের দিকে তাক করে বলল, সচিন এবার মাছের চুবড়িটা ছুঁড়ে ফেলে দে তো। নদীর জলে ফেলা মাত্র ঝপ করে একটা আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে পরপর ঠাস ঠাস করে দুবার গুলি করলো রাজন। কে যেন জলে ঝাঁপ দিয়ে তুলে নিয়ে গেল মনে হলো। সব নিস্তব্ধ। নদীর ওপারে একটা তেঁতুল গাছের ডালে আর একটা ঝটপট আওয়াজ হলো। মাছের চুবড়ি তুলে ওপারে তেঁতুল গাছে আশ্রয় নিল। নদীর জলে মাছ ফেলে দেওয়া আর রাজনের গুলি চালানোর পর থেকে বাড়িতে নতুন করে ঝামেলা শুরু হলো। দুপুরে রান্না খাওয়া চলছিল, কিন্তু রাতে রান্না করার সময় ইট কাঠ ঘাস পাতা নোংরা পড়ছিল। সন্ধে হলে ঢিল পড়তে লাগলো। সাধন চক্রবর্তীর স্ত্রী রান্নাঘরে যেতেই তো ভয় পেত। শেষে ঠাকুর চাকরও রাতে ওদিকে যাওয়া ছেড়ে দিল। এরকম অনিয়ম চলার পর বাড়ির সবার শরীর মন সব খারাপ হতে লাগলো। চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা দিল। সাধন চক্রবর্তীর শরীরও ভালো যাচ্ছিল না। সাধন চক্রবর্তী খুব চিন্তিত হয়ে পড়ল। এভাবে আর কত দিন চলবে। সেদিন সকালে উঠে ওর চোখ দুটো ছানা ভরা। সকাল থেকে শুকনো গাছের ডাল লতাপাতা উঠোনে বারান্দায় পড়ছিল। এর অর্থ হলো দিনের বেলা তো শান্তিতে রান্না করতে দেবে না, এবার উপোস করিয়ে রাখবে। দালানের বারান্দায় একদিকে বন্দুক হাতে রাজন, অন্যদিকে বল্লম হাতে সচিন দাঁড়িয়ে পাহারায় রইল। লোহার বস্তু হাতে ওদের বলেই হয়তো এপাশে আর নোংরা ফেলছে না। কে জানে এইভাবে ওখানে কোনো রকমের রান্না খাওয়া চললো। কিন্তু এভাবে কত দিন চলবে, আবার অন্যরকম অত্যাচার শুরু হবে হয়তো। খাওয়া ঘুম শান্তি নষ্ট হওয়ায় গিন্নি অসুস্থ হয়ে পড়ল। সাধন চক্রবর্তীর মন মেজাজ খুব মুষড়ে পড়ল। কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে। চিন্তা ভাবনা করে আবার কুলপুরোহিতকে খবর দেওয়াতে এসে সে বলল, শান্তি সস্তন যতটা করার তার চেয়ে আপনি অনেক গুণ করেছেন। আর কি করব বলুন, আমি ঠিক বুঝতেই পারছি না। আপনি বরং গুণিন বা ওঝাকে ডাকুন, এটা এখন ভুতুরে ব্যাপারে দাঁড়িয়েছে। এদিক ওদিক ভূতের ওঝার খোঁজ লাগাতে পাঠিয়ে দিল লোক সাধন চক্রবর্তী। রাতের পর রাত চোখে ঘুম নেই, স্নান খাওয়ারও ঠিক নেই। অবসন্ন শরীর আর বিষণ্ণ মুখে বসে কত বিচিত্র ঘটনা দেখত। একখানা ইট হাওয়ায় ভেসে আসছে, সামনে পড়ছে। তবে এটাই ভালো যে ইট কারো গায়ে লাগছে না, কাউকে আহত করছে না।
বাড়ির পেছনে জড়ো করা পুরনো ইটের ঢিবি ছিল। গোটা আতলা সব এসে পড়তে পড়তে কাছারির সামনে ভেতরে বাড়ির উঠোনে ইটের পাহাড় হয়ে গেল। দিনে রাতে শুধু ইটের টুকরো পড়ছে তো পড়ছেই, ধুলো নোংরা জঞ্জালে সব ভরে গেল, চারিদিকে চলার উপায় নাই। এ খবরটা রটে গেল। আশেপাশে গ্রামের কত দূর থেকে বাচ্চা বুড়ো বউ মেয়ে জোয়ান চাষি ভুসি ভদ্রলোক সবাই দেখতে আসছে। সাধন চক্রবর্তীর বাড়িটাই যেন একটা হাট বসে গেছে। ওদের কাছে একটা মজার ব্যাপার ঘটে গেছে। জনস্রোত আসছে চলে যাচ্ছে, বাড়ির আনাচে কানাচে স্তূপীকৃত ইট সব শেষটায় বাড়ির দেওয়াল থেকে ইট খুলে ফেলতে লাগলো। যে ঘরটায় বৃদ্ধ মারা গিয়েছিল সেই ঘরের জানালা দরজা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। যারা সামনের দিকে দাঁড়িয়ে থাকতো তাদের ভয়ে হাত পা কাঁপতো। বেশিক্ষণ ওখানে দেখতে সাহস পেত না, পালিয়ে যেতে লাগলো। ধোঁয়া বেরোচ্ছে তো বেরোচ্ছে, যদি এসে গায়ে লাগে তো রক্ষে নেই। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে যত বড় করে আলো জ্বলুক কে যেন কমিয়ে দিচ্ছে। আলো আন্ধারিতে মনে হয় কে যেন ঘুরছে এদিক ওদিক। কার সামনে কিভাবে এসে হাজির হবে ভয়ে চোখ তুলে তাকাতে পারে না। বাড়ির সময় কেমন জবুথবু হয়ে যায়। দরজা দিয়ে এ ঘর থেকে অন্য ঘরে পা চলতে চায় না। এভাবে আরও কিছুদিন কেটে গেল। মাঘ মাসও শেষ হলো। ফাল্গুন মাসের শুরু থেকে মাঝে মাঝে এলোমেলো হাওয়া বইছে। এরপর ধান সর্ষে ডাল কলাই সব জমি থেকে কাটার পর কোথায় কিভাবে রাখবে, কি ব্যবস্থা করবে, সারা বছরের জন্য তো রক্ষা করতে হবে। শরীর মন খুবই খারাপ সাধন চক্রবর্তীর। কাছারি ঘরে ইজি চেয়ারে বসে গড়গড়া টানছিল। একটু তন্দ্রা মতো হয়েছিল। হঠাৎ দেখতে পেল সদর দিয়ে একটি লোক সামনে এসে দাঁড়িয়েছে। পরনে লাল কাপড়, লাল ফতুয়া গায়ে, ঝাঁকড়া চুল, লম্বা দাড়ি, রং কালো। এমন চেহারার লোক কেউ আগে দেখেনি। প্রায় চমকে উঠল। আপনি আর চিন্তা করবেন না জমিদার বাহাদুর, আমি সব ব্যবস্থা করে দেবো, আবার আপনার শান্তি ফিরে আসবে। ইশারায় সামনের বেঞ্চিতে বসতে বলল সাধন চক্রবর্তী। লোকটি বলল, আমার কিছু বিশেষ জিনিসের দরকার হবে। শচীন এসে দাঁড়াতে সাধন চক্রবর্তী বলল, আগে কিছু খেতে দাও মুখে, তারপর ও কি চাই সেসবের একটা ফর্দ করে এক্ষুনি সব জোগাড় করে রাখো। লোকটি জলখাবার চা খেয়ে বেশ উৎফুল্ল হলো। বলল, আমার নাম ভক্ত রবি, এই নামে ডাকবেন জমিদার বাহাদুর। ক্রমে সন্ধে হয়ে এলো। সব আলো জ্বালিয়েও দিয়ে গেল। চারিদিক ঝকঝক করছে। আজ আর কেউ অলক্ষ্যে আলো কমিয়ে দিল না। বেশ জোরে জোরে কালী কীর্তন শুরু করলো ভক্ত রবি। আজ আর সাধন চক্রবর্তী নিজেকে অসহায় ভাবল না। অনেক দিন পর আবার মনে হচ্ছে সেই ডোন্ট কেয়ার ভাবটা। বাহ বাহ, বেশ গলাটি তো তোমার ভক্ত রবি। সবই তারা মায়ের কৃপায়। আমি কে? রাতের খাওয়া শেষে ভক্ত রবির শোয়ার ব্যবস্থা কাছারি ঘরেই করে দিয়েছিল। কিন্তু কারো আপত্তি শোনেনি ভক্ত রবি। অগত্যায় যে ঘরে ওই বৃদ্ধ ছিল তার পাশের ঘরে ভক্ত রবির শোয়ার ব্যবস্থা হলো। জমিদার বাহাদুর, আপনি নিশ্চিন্তে আজ শুয়ে পড়ুন। সকালে নদীতে স্নান সেরে আমার কাজ শুরু করব। সদর আর কাউকে দেখতে কিংবা আসতে দেবেন না, বিপদ হতে পারে। দারোয়ানকে বলে রাখবেন হুজুর। পরের দিন অন্ধকার থাকতে ভক্ত রবি নদীতে স্নান সেরে ফেলেছে। কাছারি ঘর আর অতিথিশালার সামনে গোবর আর মাটি দিয়ে লেপে মুছে পরিষ্কার করে মাটির ঘট, আমের পল্লব, ফুল বেলপাতা সাজিয়ে বসেছে ভক্ত রবি। এর পাশে মাটি খুঁড়ে উনুন হয়েছে, তাতে কাঠের আগুনে মাটির হাঁড়িতে রান্নাও হচ্ছে। পুজো আর রান্না সমান তালে চলছে। সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজও শেষ। সাধন চক্রবর্তী দেখে এইটুকু বুঝলো, কলা পাতায় ভাত, মাছের ঝোল, ভাজা, পাশে ধুতি গামছা দিয়েছে কারো উদ্দেশ্যে। সাধন চক্রবর্তী এসে সামনে দাঁড়াতেই ভক্ত রবি বলল, আপনার ব্যবস্থার কোনো ত্রুটি হয়নি। উনি খুবই সন্তুষ্ট, এখন যাওয়ার অপেক্ষায়। এখানে থেকে চলে গেলে কিছু প্রমাণ আপনাদের রেখে যাবে। জমিদার বাহাদুর যা বলবেন উনি তাই করবে। সাধন চক্রবর্তী অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এতদিন ও যেন শান্তি পেয়েছে, মুখে কোনো কথাই জোগালো না। মনে মনে খুব খুশি সাধন চক্রবর্তী। হুজুর, আপনাকে কিছু ভাবতে হবে না। নদীর ধারে বড় অশ্বত্থ গাছের একটা মোটা ডাল ভেঙে রেখে যাবে। বাড়ির সবাইকে সরে দাঁড়াতে বলতে ধুলোর ঝড় কুণ্ডলি পাকিয়ে উঠল। খড়কুটো পাতা উড়িয়ে নিয়ে সদর দিয়ে বেরিয়ে গেল। আকাশ পরিষ্কার, মেঘের নামমাত্র নেই। ফাল্গুন মাসের মাঝামাঝি শান্ত পরিবেশ, মৃদু একটা হাওয়া বইছে। মাঠে কিছু চাষি ধান কাটা আর গোছানোর কাজে ব্যস্ত ছিল। হঠাৎ কুণ্ডলি পাকানো ধুলোর ঘূর্ণিঝড় মাঠের মধ্যে দিয়ে এগিয়ে আসতে দেখে কাজ ফেলে চাষিরা এদিক ওদিক দৌড়তে লাগলো। অল্প সময়ের মধ্যে করকর পটপট বিকট একটা আওয়াজে নদীর ধারে অশ্বত্থ গাছের মোটা ডাল ভেঙে পড়ল। সাধন চক্রবর্তীর সঙ্গে গ্রামের অনেক লোক দেখলেও ভক্ত রবি একটা বড় রকমের কাজ করলো।
কত ক্ষমতা ওর। আরও দু একদিন ভক্তরবিকে জমিদার বাড়িতে থেকে বিশ্রাম করতে অনুরোধ করলো সাধন চক্রবর্তী। ভক্তরবি কোনো অনুরোধ রাখলো না। যাওয়ার আগে বলে গেল, অধমের অপরাধ মার্জনা করবেন হুজুর। এইসব কাজের পর আমার আর অন্নগ্রহণ চলবে না। শীঘ্রই গয়াতে একটা পিণ্ডদানের ব্যবস্থা করবেন, আর উনি এভাবে এখানে ঘুরবেন না। ওর শেষ কাজটুকু আপনার হাতে হওয়ার ছিল, উনি তাই আপনার হাতেই উদ্ধার হবেন। সাধন চক্রবর্তী ভক্তরবিকে বলল, আর দেরি করব না, লোক পাঠিয়ে ওর পিণ্ডদান করব। ব্যাস, এই ছোটবেলার মতো একটা ভূতের গল্প এখানেই শেষ হয়ে গেল। কি বন্ধুরা, ফিরে গেছো সেই ছোটবেলার দিনে? চটপট কমেন্টে জানাও তো কেমন লাগলো। অবশ্যই এটাকে শেয়ার করো, আরও অনেক বন্ধুদেরকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাও, একটু নস্টালজিক বানিয়ে ফেলো সবাইকে। চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই চলে আসবো তোমাদের প্রিয় চ্যানেল গল্প বৃষ্টির আড্ডাতে নতুন গল্প নিয়ে। তোমাদের বন্ধু আমি বৃষ্টি। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন গল্প শুনতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। কেমন লাগলো কমেন্টে জানিও। কেমন ধরনের গল্প শুনতে চাও কমেন্টে জানিও। আর বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। টক ঝাল মিষ্টি কাপেল আমার নতুন ইউটিউব চ্যানেল, তাহলে ওটাকেও সাবস্ক্রাইব করো। ওটা তো আমার জীবনের গল্প রয়েছে। প্রত্যেকটা দিন আমি কেমন করে কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি, সব ঘটনা জানতে পেরে যাবে ওই চ্যানেলে বিভিন্ন মিনি ভ্লগ এবং লং ভ্লগের মাধ্যমে। আশা করছি ওটাতেও তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে ওটাও সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক বন্ধু হও আমার। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন নতুন গল্প আর ওই চ্যানেলে নতুন নতুন মিনি ভ্লগ লং ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব। বাই বাই বন্ধুরা।